নমস্কার, সিটিভিএনের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আজ স্মৃতির খোঁজে অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিনন্দা। অনুষ্ঠানের শুরুতে একটা কথা না বললেই নয়। আজ আপনারা দেখতেও পাচ্ছেন এতক্ষণ ধরে যাচ্ছে টিভিতে, আজ সৌহার্দ্য দিবস 2026 অনুষ্ঠিত হচ্ছে সিটিভিএনে। তবে এর পেছনে অবশ্যই একটা মহৎ কারণ রয়েছে। আজকে একটা বিশেষ দিন সিটিভিএনের জন্য, কারণ আজকের দিনেই আমাদের কর্ণধার একিটি স্যার অজিত কুমার দাস তিনি আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, এবং আজকের বিশেষ দিনটিতে যাতে মন খারাপ না করে বিশেষভাবে ভালোভাবে উদযাপন করা হয়, তার জন্য কিন্তু আজকে আমাদের অফিসে, সিটিভিএনের অফিসে ব্লাড ডোনেশনের অ্যারেঞ্জ করা হয়েছে। এবং প্রচুর বিশেষ মানুষ যারা উপস্থিত রয়েছেন আজকের দিনে, তারা এসেছেন এবং অনেকেই রক্তদান করছেন। কারণ আপনারা জানেন, রক্তদান জীবনদান। এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে একজন মানুষের প্রাণ এবং অনেকের প্রাণ। তাই আজকে কিন্তু আমাদের অনুষ্ঠান হচ্ছে এই নিয়ে, এবং শুরুতেই আপনাদের জানিয়ে দিলাম এবং বলবো যে এই অনুষ্ঠান মূলত অনুষ্ঠানে এবারে ফিরতে হবে। এই অনুষ্ঠান যাদের নিত্য পছন্দের অনুষ্ঠান, যাদের সবসময় অনুষ্ঠানটা দেখতে পারেন, তার জন্য কি করতে হবে, আমাদের প্রত্যেকের হাতে এখন ফোন থাকে, আর ফোনে কিন্তু ইউটিউব থাকে। ইউটিউবে গিয়ে সার্চ করবেন সিটিভিএন একিটি প্লাস, চলে আসবে। কি করে সার্চ করবেন, এই পাশে দেখানো হচ্ছে, এবং তারপর লোগো আসবে, এবং লোগোতে প্রেস করলে এই মুহূর্তে লাইভ স্ট্রিমিং চলছে। এবং যদি চান যে পরবর্তীকালেও দেখবেন অনুষ্ঠানটা, তার জন্য অপশন রয়েছে, তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। এবং শুধুমাত্র সিটিভিএন নয়, সিটিভিএনের ইউটিউব পেজ নয়, ইউটিউবের পাশাপাশি ফেসবুকও রয়েছে আমাদের। ফেসবুকে গিয়েও কিন্তু একইভাবে সিটিভিএনের পেজটা সার্চ করবেন এবং তারপর সেটাকে ফলো করে দেবেন, সব সময় নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকে একটা নতুন সেটে আমি প্রথম বসেছি। এর আগের দিন তনুশ্রীদি করেছে অনুষ্ঠান এই সেটে, তো বেশ ভালো লাগছে। অন্য সময় আপনারা যেই সেটে আমায় লাস্ট দেখেছিলেন, আজকে অন্য সেটে রয়েছি স্মৃতির খোঁজের অনুষ্ঠান নিয়ে। তো এখন থেকে এই সেটেই হবে। তো আপনারা যেহেতু আমাদের বন্ধু, তাই আমি বন্ধুর মতো এই বিষয়টা শেয়ার করে দিলাম। যাই হোক, তো দেখুন, সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার যাচ্ছে আমার মাথার উপর দিয়ে। একদম শুরু থেকে ফোন করুন, যাতে শেষ পর্যন্ত এরকম না হয় যে এটা বলতে হয়, কারণ প্রায় দিন এটা আমাকে শেষ মুহূর্তে বলতে হয় যে খানিকটা আগে কেন ফোন করেননি, বা আজকে গল্পটা এই অবধি থাক, পরবর্তীকালে পুরো গল্পটা শুনবো। এই জিনিসটা বলতে খুব খারাপ লাগে, তাই বলছি শুরু থেকে ফোন করুন। যারা যারা ফোনে পান না, একদম শুরু থেকে ফোন করুন, তাহলে পরবর্তীকালে গিয়ে কি হবে, প্রত্যেকের সঙ্গে গল্পটা করা যাবে। এবং একটা প্রপার যেই বিষয়ে কেউ, মানে আপনারা ধরুন ফোন করছেন, একটা কিছু ভেবেই ফোন করেছেন যে এই বিষয়টা আজকে শেয়ার করব, তো সেই বিষয়টা যাতে কমপ্লিট করতে পারে, তার জন্যই কিন্তু আমি বলে রাখি, প্রতিবার প্রতিটা এপিসোডে বলি একদম শুরু থেকে ফোন করবেন। এই মুহূর্তে একজন রয়েছেন দর্শক বন্ধু ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, গুড আফটারনুন। গুড আফটারনুন দাদা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, বলুন আজকের কি স্মৃতি। আপনাকে নাম জিজ্ঞেস করবো না, কারণ আপনার নাম তো আমি জেনেই গেছি। এবারে দর্শকদের জন্য অবশ্যই নামটা যাবে। বলছি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি চিনতে পেরেছি, আপনার আওয়াজেই চিনতে পেরেছি, বলুন। হ্যাঁ, বিপ্রদশা ভগবতী বলছি। বলছি গতকাল শ্রী জগন্নাথ দেবের স্নানযাত উৎসব ছিল, একদম তার সম্বন্ধে দু এক কথা বলুন। বেশ, বলুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ্বর গোপীকে কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গুণাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী তং নমামি হরিপ্রিয়। স্কন্দ পুরাণে অনুসারে রাজা ইন্দ্রদ্যুম্ন যখন জগন্নাথ তাকে বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন, তখন থেকে জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব পালিত হয়। আচ্ছা, আর পালিত হয়, এবং সেই দিনতে জগন্নাথ দেবের স্নান যাত্রার দিনটিতেই জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পুরোহিতরা কোন কূপ থেকে 108 ঘড়া জল, ঠান্ডা জল, তার মধ্যে কর্পূর, অগুরু, গোলাপ জল, চন্দ্রকাঠের পেস্ট, তারপরে নাক চম্পা প্রভৃতি ফুল মিশ্রিত করে এই জল জগন্নাথ দেবের মাথায় মদ স্নান করা হয়। এই মদ স্নানের নাম হচ্ছে স্নান যাত্রা। এই স্নান যাত্রার পর দেবতাদের জ্বর হয় বলে আমাদের বিশ্বাস। তারপর 15 দিন দরজা
মন্দির বন্ধ থাকে, মন্দির দরজা বন্ধ থাকে, তখন ভক্ত দর্শন থেকে ভগবান অন্তরে থাকে। এই সময়টাকে বলা হয় অনবাসন। অনবাসন শেষে যখন নব যৌবন রূপ ধরে ভগবান ভক্তের দর্শন দেন, দর্শনের পর থেকেই মহাপ্রভুর রথযাত্রা উৎসব শুরু হয়। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন দাদা। রথযাত্রা উৎসব শুরু হয়, আচ্ছা, তখন থেকে রথ উৎসব হয়। এই জগন্নাথ দেবের প্রাণ যাত্রা যে ভক্তরা দেখেন, তাদের আর পৃথিবীতে আসতে হয় না, তাদের পুণ্যলাভ হয় আর জবনিত হয় না। ওম জগন্নাথ যামিনী গম্ভোত্তগামী নয়ন পথগামী ভব তুমি। আজকে 30শে জুন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা কাব্য পাঠ দিবস। একদম তারই একটি কবিতা আপনাকে শোনাচ্ছি। একদম সুখ দুঃখ বিশ্ব রবীন্দ্রনাথ ঠাকুর। বেশ। বসেছে আজ রথের তলায়, টান যাত্রার মেলা, সকাল থেকে বাদল হলো, ফুরিয়ে এলো বেলা। আজকে দিনের বেলামিশা, যত খুশি যতই নিশা, সবার চেয়ে আনন্দময় ওই মেয়েটি হাসি। 1 পয়সা কিনেছ তাল পাতার এক বাসি, বাজে বাসি পাতার বাসি, আনন্দ স্বরে হাজার লোকে হস্তধ্বনি সবার উপরে। ঠাকুর বাড়ি খেলা খেলি, লোকে নাই রে ফের, অবিশ্রান্ত বৃষ্টি ধারায় ভেসে যায় রেগে। আজকে দিনের দুঃখ যত, নাইরে দুঃখ হওয়ার মতো, ওই যে ছেলে কাতর চোখে দোকান পানে চাই, একটি রাঙা লাঠি কিনবি, একটি পয়সা নাই। কে আছে নিমে ছাড়া নয়ন অরুণ, হাজার লোকের মেলা কেড়ে করেছে করুন নমস্কার। বেশ অসাধারণ কবিতা দাদা, সত্যি খুব ভালো লাগলো। আপনার অনেক জ্ঞান আপনার মধ্যে, এবং আপনি এত সুন্দর করে এক একটা বিষয়কে তুলে ধরেন, প্রতিটা মানে বিশেষ দিনের ইতিহাস, এবং সত্যি খুব ভালো লাগে। আমার মনে হয় দর্শক যারা রয়েছেন তাদেরও খুব ভালো লাগে, এবং তারাও আপনাকে চিনে গেছেন এতদিনে। অসংখ্য ধন্যবাদ। আবারও ফোন করবেন, এবং আরও বলবো যে সময়টা কিন্তু এগিয়ে যাচ্ছে, এবং যারা ভাবছেন ফোন করব কি করব না, এক্ষুনি ফোন করুন, নয়তো শেষে গিয়ে সত্যি আর কথা বলার মতো সময় থাকে না। তো এই যে স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা ঘটনাক্রমে আজকে আবার আমার পড়েছে, তো সত্যি অন্যান্য দিনের মতো, কারণ লাস্ট কদিনে আমি খুব নোটিস করছি একদম শুরু থেকে ফোন আসছে, আর অনেকটা সময় ধরে গল্প হচ্ছে, পাশাপাশি অনেক কিছু জানতে পারছি, মজার মজার স্মৃতি আপনারা শেয়ার করছেন, এবং এর পাশাপাশি মানে শেষ মুহূর্ত পর্যন্ত কেউ না কেউ ফোনে থাকে, ব্যাপারটা বেশ ভালো লাগে আমার। মানে ফোন আসলে সত্যিই ভালো লাগে, কারণ যেহেতু অনুষ্ঠানটা আপনাদের জন্যই, আর আপনারা যখন এভাবে সাড়া দেন, যেভাবে ভালোবাসা দেন, সত্যি মানে বলে বোঝানোর মতো না যে কতটা ভালো লাগে। কারণ এই যে আমরা এখানে বসে থাকি, বা আমি বা যেই থাকুক না কেন এই অনুষ্ঠান নিয়ে যারা থাকি, সেক্ষেত্রে আমাদের কাছে এটাই পাওনা যে আপনারা ফোন করছেন ভালোবেসে, আপনারা নিজেদের গল্পগুলো শেয়ার করছেন। স্মৃতির খোঁজে অনুষ্ঠানটা যেহেতু অনেক ভেবেচিন্তে আপনাদের জন্যই আনা হয়েছে, কেন এই অনুষ্ঠানটা আনা হয়েছে এবং কেন কিভাবে নামটা ঠিক করা হয়েছিল, গতকাল বলতে গতদিন যেদিন আমার অনুষ্ঠান ছিল, আমি কিন্তু সেদিন শেয়ার করেছিলাম আপনাদের সেই ঘটনাটা, মানে সেই দিনের স্মৃতিটা। অবশ্যই স্মৃতি, কারণ এত সুন্দর একটা অনুষ্ঠান, এতটা সাড়া দিচ্ছেন আপনারা, সেক্ষেত্রে কি করে শুরু হলো, কার ভাবনা, কিভাবে নামটা ঠিক হলো, নাম কতগুলো অপশনে ছিল, সবটা কিন্তু আপনাদের বলেছিলাম। তো সেরকমই এখন থেকেই ফোন করুন, এবং একজন দাদা, তার সাথে কথা হলো, তাকে তো আপনারা চিনেও গেছেন এতদিনে, এবং কি বার অনুষ্ঠানটা হয় একবার আপনাদের বলে দিই, আপনারা জানেন যদিও। এই যে প্রতি সোম মঙ্গল বুধ এবং শুক্র শনি, এই 5 দিন আপনারা 4টের সময় যে প্রতিদিন টিভির সামনে থাকবেনই, সেটা আমার বিশ্বাস, আমি জানি, এবং আপনারা তো শেয়ার করেনি সেটা। তো আজকেও অনুষ্ঠান রয়েছে, এবং আজকে যারা ভাবছেন যে না আগের দিন তো ফোন করেছিলাম বা আমি তো করি এই ভাবনা রাখবেন না, অবশ্যই ফোন করবেন, কারণ নতুন নতুন প্রচুর গল্প আপনাদের ঝুলিতে জমতে থাকবে, এবং সেগুলো আমাদের সাথে শেয়ার করুন। একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, শুভ দ্বীপ্রহর। শুভ দ্বীপ্রহর। আমি গুজরাট থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। আমি আওয়াজ শুনেই বুঝতে পেরেছি। কেমন আছেন বলুন?
ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আজকে তো একটা বিশেষ দিন, সৌহার্দ্য দিবস। একদম। এতক্ষণ সেই প্রোগ্রামই দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ আর যিনি এই চ্যানেলের প্রতিষ্ঠাতা অজিত কুমার দাস, একদম। ওনাকে আমার অত্যন্ত প্রণাম, শ্রদ্ধাঞ্জলি জানাই। আমার বাবার নামও ছিল অজিত, বাহ সেই জন্য মনটা আরো বেশি নাড়া দিল। একদম। যাই হোক, হুম আজকের এই অনুষ্ঠান তোমাদের একটু আগে দেখলাম, হুম খুব ভালো লাগলো। স্মৃতির খোঁজে এইটাই মনে হচ্ছে যেন সব থেকে বড়। আমার চ্যানেলে যে অনুষ্ঠানগুলো দেখি হ্যাঁ। তার মধ্যে থেকে এটাই সব থেকে সুন্দর অনুষ্ঠান আজ আমি দেখতে পেলাম। আমি 2021 থেকে সিটিভিএন এর সঙ্গে যুক্ত, এবং সিটিভিএন থেকে যা পেয়েছি আমার একাকিত্ব জীবনে অনেকটা, আমি মানে সত্যি কথা বলছি, আমি সুস্থ আছি। আমি একদমই। খুবই ভেঙে পড়েছিলাম, আচ্ছা। খুবই সুস্থ, খুবই ভালো আছি। তাই আজকে তোমার সঙ্গে এই কথাটা শেয়ার করলাম। আর ভালো আরেকটা লাগলো। কথা বলি, প্রথমেই যে যিনি ভদ্রলোক ফোন করেন, উনি যে ঠাকুরের নাম নিয়ে ঠাকুরের গান করেন, সেটা এত ভালো লাগে। সত্যিই তাই। শুরু হওয়ার শুরু, ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমি জানাচ্ছি। অনেক অনেক ভালো লাগে। অনুষ্ঠানের প্রথমে এত সুন্দর শুরু, খুব ভালো লাগছে। আর সিটিভিএনকে তো আর কি বলবো, সিটিভিএন মানে আমাকে সত্যি কথা খুবই, গত বছর আমার 8 মাস সিটিভিএনটা বন্ধ ছিল। আচ্ছা। আমি যে কিভাবে দিন কাটিয়েছি সে কাউকে বলে বোঝাতে পারবো না। এখন আমি অনেক খুশি, অনেক সুখী, অনেক হ্যাপি, খুব ভালো আছি, শারীরিক মানসিক সবকিছু। আর স্মৃতির খোঁজের এই যে এতদিনের আগেকার ঘটনাগুলো আমি দেখতে পাচ্ছি। আর আজকের অনুষ্ঠান তো বলার মতো নয়। তনুশ্রীদিকে দেখলাম, খুবই ভালো লাগলো। অনুষ্ঠান আরো এই হোক, সিটিভিএন ক্রমাগত এগিয়ে চলুক, আরো নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেই কামনাই করি। খুব ভালো থেকো তোমরা সবাই, সিটিভিএন একদমই, কর্তৃপক্ষ সবাই, দাদারা, দাদা ভাইরা, দিদি ভাইরা সবাই ভালো থেকো। আর সিএনএন নিউজ তো শুনি, খুবই ভালো লাগে। এত দূরে আচ্ছা। বসে নিজের শহরের কথা শুনতে একদম। কার না ভালো লাগে একদম বলো? একদম একদম খুব তাই। ভালো থেকো, আজকে রাখি, আবার পরে আচ্ছা বেশ, কথা হবে। অসংখ্য ধন্যবাদ দিদি। এভাবেই ভালোবেসে যাবেন, সিটিভিএনকে এভাবেই পাশে থাকবেন, তাহলে পরে হয়তো এই যে এই ধরনের অনুষ্ঠান আরও প্রচুর আসবে, যে অনুষ্ঠানগুলো আপনারা আরও ভালোবাসা দিতে পারবেন। এবং যদি আপনাদের সাজেশনে কিছু থাকে যে এই ধরনের কিছু করা যেতে পারে, অবশ্যই সেগুলো ফোন করে জানাবেন। এবং সত্যি হ্যাঁ, আপনি যেটা বললেন যে বিপদভঞ্জন বাবু যিনি ফোন করেন একদম শুরুতেই কখনো কখনো, এবং তিনি যে আধ্যাত্মিক গল্পগুলো, গল্পকথা এবং ইতিহাসগুলো এত সুন্দর করে তুলে ধরেন, আমি খুব মন দিয়ে শুনি। মানে তখন আমার এই কথাটাও মনে হয় হুটাও বলতে ইচ্ছে করে না, মনে হয় খুব মন দিয়ে আমি সেটা জাস্ট ইমাজিন করতে থাকি। মানে অন্যান্য স্মৃতি তো একদিকে, আর এই যে এই সমস্ত আধ্যাত্মিক কথা সত্যি খুব ভালো লাগে। সারাদিনে যদি একবারও শোনা যায়, এটা অনেক পুণ্যের আমি মনে করি, এবং আপনারাও হয়তো এরকমটাই মনে করবেন। একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে ফোন লাইনে, কথা বলি। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, অভিনন্দা। হ্যাঁ আমি রায়গঞ্জ থেকে ভারতী সরকার কথা বলছি। আচ্ছা, কেমন আছেন? চিনতে পেরেছি আমি। চিনতে পেরেছো? হ্যাঁ ভালো চিনতে আছি, পেরেছি। তুমি? আমিও ভালো তুমিও? আছি, আমিও ভালো আছি। আচ্ছা, অনেকদিন পর আজকে মনে হলো, আমার- কদিন পর ফোন করলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম না, মেয়ে তাই পিকনিক ছিলাম। আচ্ছা আচ্ছা, আমি তাই বলছি, আমার তো সব মনে আছে, যারা যারা আপনারা ফোন করেন এবং এত ভালোবাসা দেন, আমি সত্যিই মনে রাখি এবং মনে রাখতেও চাই। বলুন। আজকে হ্যাঁ। তোমাকে 60-65 বছর আগে আমার দাদুর বাড়ির একটা গল্প বলবো। বেশ 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 বেশ, বলুন। আমার দাদু ছিলেন মালদার নন্দলালপুর জেলার আচ্ছা। নন্দলালপুর গ্রামে জমিদার। আচ্ছা, বাহ। তো আমার দাদু ভীষণ উদার মনের মানুষ ছিলেন। দাদু আমরা কি করতাম যে এসের পরে পরীক্ষা, অ্যানুয়াল পরীক্ষা যখন হয়ে যেত না, অ্যানুয়াল পরীক্ষার পরে আমরা মামার বাড়িতে বেড়াতে, বাহ। আর গিয়ে ওইখানে দাদুর যে সব উদারতার জন্য দাদুর ফ্যানরা ছিলেন, তাদের দেখে আমরা অবাক হয়ে যেতাম। দাদুকে ভগবানের মতো তারা শ্রদ্ধা ভক্তি করত। দাদুর বাড়িতে যদি কেউ ভিক্ষা করতে আসতো না, দাদু তাকে অন্তত 5 কেজি চাল
ডাল, তারপর অনেক সবজি টবজি দিতেন। হ্যাঁ। তা আমরা দাদুকে বলতাম, দাদু এত, আমরা তো শহরে থাকি, হ্যাঁ হ্যাঁ তো এত তুমি জিনিস দিচ্ছ, মানে জমিদার বাড়িতে ভিক্ষে করতে এসছে, তাদের যদি ছেলে তুলে নিয়ে একদিন যদি তারা নিশ্চিন্তে না খায়, তাহলে জমিদার বাড়িতে আসে কেন? তাই তো। বাহ। সেইটার জন্য দাদু খুব উদার মনের মানুষ ছিলেন। দাদু তো অবশ্য পেশায় উকিল ছিলেন। আচ্ছা হ্যাঁ। তো আমরা অ্যানুয়াল পরীক্ষার পরে প্রত্যেকবার সে মামার বাড়িতে বেড়াতে, আচ্ছা তার মামার বাড়িতে বেড়াতে যেত। আর বিশেষ করে সেই সময়টা নবান্ন হতো, অঘ্রাণ মাসে নবান্ন হতো। নবান্ন উৎসবটা জানো তো? শুনেছি। নতুন আচ্ছা তবু খাওয়া, আপনি একটু নতুন বলুন। চাল, হ্যাঁ সবকিছু নতুন খাওয়া। এই আর খুব নবান্নটা আমার দাদুর বাড়িতে না ভীষণ আনন্দের হতো। আচ্ছা যে দাদুরা 3 ভাই, মেজ ভাইয়ের আগে বাড়ি, তারপরে আমার দাদুর বড় ভাই, তারপর ছোট ভাই, আর 3 ভাইয়ের বাড়ি। আর 3 ভাইয়ের বাড়ি না মাঠ থাকতে দরজা দিয়ে দিয়ে দিন লাগানো, হ্যাঁ, আচ্ছা আচ্ছা দোতলা বাড়ি। তো ওইখানে আমরা যেতাম নবান্নের সময়। নবান্নের সময় গিয়ে না আমরা সব জিজ্ঞেস করতাম দাদু দিদিমাদের, দিদিমা তোমাদের পদ হয়েছে? তো হয়তো মেজ দিদিমা বললেন যে আমাদের 10 পদ হয়েছে। আমরা সাথে সাথে এসে আমার দাদুরা বড় ছিলেন, দাদু দিদিমাকে বলতাম, দিদিমা মেজু দিদিমার কিন্তু 10 পদ হয়েছে, কাজে আমাদের বড়, আমাদের সবার আগে বেশি থাকতে হবে। একদম। তখন দিদিমা তো তাড়াতাড়ি করে আরেকটা পদ বাড়িয়ে নিতেন, দিদিমা মামা মাসি যারা ছিলেন। তারপর ছোট্ট দাদুর বাড়িতে গিয়ে আবার খোঁজ নিতাম, যে ছোট দাদু দিদিমাকে জিজ্ঞেস করতেন, দিদিমা আপনাদের ক পদ হয়েছে? তখন হয়তো বললো যে আমাদের 12 পদ হয়েছে। আমরা বলতাম আবার এসে দাদুর বাড়িতে খবর, কারণ বড় ভাইকে সবসময় চপে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। তো কিছু ঘরে যদি কিছু সবজি নাও থাকে, তাহলে অন্তত চীনা বাদাম যা থাকে না, সেটা ভেজে একটা পদ বাড়িয়ে নেওয়া হতো। ও বাহ। করে তো 3 বাড়িতে তো নবান্ন হয়েছে খুব ধুমধাম করে। হ্যাঁ, নবান্ন খাওয়া দাওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পরে এইটুকা খেলার জন্য আমার বাড়ির চাকর ছিল আকালি দাদা। আকালি দাদা সেই এইটুকাটা ফেলতে বাইরে গিয়েছে। এমন সময় দেখে কি যে গেটের কাছে একটা খাম পড়ে আছে। কি পড়ে আছে? খাম। আচ্ছা খাম। হ্যাঁ, খাম পড়ে আছে। আকালু দাদা সেই খামটা, আকালু দাদা তো লেখাপড়া জানে না, কাজে ও ওইরকম একটা খাম পড়ে আছে দেখে নিয়ে এসে দাদুকে বলেছে যে বাবু এই খামটা গেটের কাছে পড়ে থাকতে দেখলাম, তো দেখুন তো এর মধ্যে কি আছে। তারপর দাদু তো চিঠিটা পড়লেন, পড়ে নিয়ে মুখটা গম্ভীর হয়ে গেল। দাদু তখন তাড়াতাড়ি করে বললেন যে সবাই তাড়াতাড়ি করে খেয়ে ফেলো, খাওয়া দাওয়া সেরে ফেলো, তোমরা মেয়েরা সব দোতলার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে তোমরা থাকো। আর ছেলেদেরকে বললে যে তোমাদের যা বন্দুক রাইফেল যা আছে সব নিয়ে দোতলার ছাদে উঠে যাও। আর চাকর বাকরদের বললো যে লাঠি সোডা যা আছে সব কিছু নিয়ে পাটকেল নিয়ে ছাদে জড়ো করো। সেইটা ছিল আসলে একটা ডাকাতের চিঠি। আচ্ছা। হ্যাঁ, ডাকাতের চিঠি। ডাকাতের মানে চিঠি লিখেছে যে জমিদার বাবু আপনি 1 লাখ টাকা নিয়ে রাত্রি 1টার মধ্যে রেডি থাকুন, আমরা আপনার জামাইরা সবাই যাচ্ছি আপনার বাড়িতে। আচ্ছা। সবাই তো আতঙ্কিত যে এইরকম ডাকাতের চিঠি। তারপরে তো সকলে এই হয়েছে, এবং কানাঘুষু হতে হতে পাড়া প্রতিবেশীরাও জেনে ফেলেছে। কিন্তু গ্রামে তো সেরকম বুঝতেই পারছে লাইট টাইট নেই। আর খবর তখন করে সবাই ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছে। এখন দাদু সমস্ত কিছু নিয়ে একবার দোতলার ছাদের মধ্যে ঘোরাঘুরি সেই আমার বাবার একটা রাইফেল ছিল, তারপর 3 দাদু 3টে বন্ধু সব নিয়ে ছাদের মধ্যে ঘোরাঘুরি। আর আমরা মেয়েরা সব নিচে বসে দোতলার ঘরের মধ্যে বসে দুর্গা নাম জপ করছি। এই করে সারা রাত কাটলো। তারপরে তারপর দেখা গেল
সকাল হয়ে গেল কিন্তু কেউ আসলো না। ডাকাতরা রাখেনি। হ্যাঁ, তারপরে আমরা তো সবাই আশ্বস্ত হলাম। দাদু বললেন যে না, আর দেরি করা নাই, আমরা গাড়ি নিয়ে গিয়েছিলাম। তারপরে আমার আরেক মাসি, তাদেরও গাড়ি ছিল, তারাও গিয়েছিল। দাদু বললেন তোমরা খাওয়া দাওয়া করে সবাই যে যার বাড়িতে রওনা দিয়ে দাও। আর বাড়িতে একটু সাবধানে থাকতে হবে, সবাই সচেতন থেকো। বলা যায় না, হয়তো আজকে ডেটটা দিল কিন্তু অন্য ডেটেও আসতে পারে। একদম একদম। হ্যাঁ, মাসিদেরকে আমরা নিজের নিজের বাড়িতে ফিরে এলাম। মাসিরাও ফিরে গেল নিজের বাড়িতে। হ্যাঁ। দাদুরা সেই সচেতন ভাবে থাকলো। তারপরে আর ডাকাতি আর হয়নি, কিন্তু ভয়টা সাংঘাতিক হয়েছিল। সেটাই, আমরা যা আতঙ্কে ছিলাম না, চিন্তা করা যায় না। অবশ্যই তাই। এরকম একটা খাম আসা, এবং সেটা মানে অবশ্যই ভয়ের, সেটা তখন হোক বা এখন হোক, অবশ্যই ভয় তো লাগবেই। তার উপর মহিলারা বাড়িতে, অবশ্যই ভয়ের বিষয়। তবে হ্যাঁ, সত্যি একটু মানে রোমহর্ষক একটা ঘটনা আপনি শেয়ার করলেন, খুব ভালো লাগলো। এছাড়া আর কিছু স্মৃতি মনে পড়ছে? হ্যালো, আমার মনে হয় ফোনটা কেটে গেছে। যাই হোক, তো আমার মনে হয় আপনারাও খুব এনজয় করছেন এই প্রতিটা গল্প। প্রত্যেকে যখন নিজেদের স্মৃতিগুলো শেয়ার করে না, সত্যি আমি খুব ইমাজিন করি যে তখন কীরকমভাবে তারা ব্যাপারটাকে ফেস করছে। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি কণা রায়চৌধুরী বলছি, কসবা থেকে। আচ্ছা, কেমন খোঁজে আছেন? আমি একজন হেলথ ডিপার্টমেন্টে ছিলাম, রিটায়ার করেছি। আচ্ছা। তো আমি আগে এত সময় পেতাম না আপনাদের সিটি গেম দেখার। এত ভালো লাগে আপনাদের প্রোগ্রামগুলো, বিশেষ করে দুপুরবেলা এত সুন্দর সুন্দর গান আর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এবং আপনাদের সমস্ত নানা রকমের প্রোগ্রামগুলো আমি খুব ভালো। আগের দিন ফোন করেছিলাম, আপনি একজন কথা বলছেন, সময় পাইনি তাই বলার জন্য। আচ্ছা আচ্ছা। এত ভালো লাগে আপনাদের প্রোগ্রামগুলো এবং সবকিছু শিক্ষণীয় প্রোগ্রাম, যেটা যে কোনো জিনিসটাই আপনাদের হয় সেটাই খুব শিক্ষণীয় এবং মন ভালো করার জিনিস। যেমন শাড়িগুলো দেখছি, আমি কিন্তু অত শাড়ি কিনি না, কিন্তু যে দেখি না আমার মনটা ভালো লাগে সত্যি। আর আপনাদের কথাবার্তা ভালো লাগে। আপনাদের এটা শত কোটি প্রণাম আপনাদের, যে আপনাদের এই প্রোগ্রাম, এই চ্যানেলটার জন্য আমার সময়টা আমি অনেক ভালোভাবে কাটাই। আমার ছেলেরা কেউ থাকে না, বাড়িতে আমি একা থাকি। আমি এগুলো ঘুরে ঘুরে দেখি, তো আমার এত সুন্দর লাগে। মানে আপনাদের সব রকম প্রোগ্রামটা এত সুন্দর সিলেক্ট করা যে কোনোটা মানে বোর হই না। এটা দেখলে ওটা ভালো লাগে, ওটা দেখলে ওটা ভালো লাগে। খুব সুন্দর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের বাঁচিয়ে রাখবেন আপনারা। আপনারা আছেন বলেই আমরা আছি। এভাবেই আমাদের ভালোবাসবেন, সিটি বেনকে ভালোবাসবেন, পাশে থাকবেন। আজকে প্রথম ফোন করলেন নাকি এর আগেও করেছিলেন? বলেছিলাম পাইনি, তখন শেষ হয়ে গেছিল আপনার টাইমটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে কেমন লাগে এই অনুষ্ঠানটা? কেমন লাগে? অন্যান্যগুলো তো ভালো লাগে, এটাও ভালো লাগে, ভালো লাগে বলেই তো দেখি সারাক্ষণ, ওই জন্য এটা চেষ্টা করি তো হয় কিনা দেখি। আচ্ছা, একদম অবশ্যই প্রতিদিন ফোন করবেন, অসুবিধা নেই। আমরা তো মানে বন্ধু হওয়ার জন্য এই অনুষ্ঠানটা, যাতে আপনারা আপনাদের পুরনো স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন, সেই জন্যই অনুষ্ঠানটা। সেই স্মৃতি ভালো হোক বা খারাপ হোক বা ভয়ের হোক, যে কোনো স্মৃতি শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই অনুষ্ঠানটা। তাই আপনারা ফোন করলে আমাদেরও খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। মানে সত্যি আজকে বেশ ভালোই লাগছে যে প্রথম থেকে, মানে প্রথম 1-1.5 মিনিট থেকে আমার মনে হয় একের পর এক ফোন আসছে। এবং আর হাতে বেশি সময় নেই, আমি বলে দিচ্ছি, আর হাতে কিন্তু সত্যিই বেশি সময় নেই। আর হয়তো খুব জোর একজনের সাথে কথা বলা যাবে, কিন্তু তাও যদি সেই ফোনটা লেটে আসে, হয়তো গল্পটাও শেষ হবে না। তাই আমি বলছি, আর সময় নষ্ট করবেন না, এক্ষুনি ফোন করুন। যেই নাম্বার যাচ্ছে আমার মাথার উপরে, দেখুন সরাসরি কথা বলুন বলে একটা নাম্বার যাচ্ছে, এই নাম্বারে এক্ষুনি ফোন করুন। তাহলে আর যেই কমিনিট হাতে রয়েছে, সেই কমিনিট একটা সুন্দর গল্প বা যে কোনো একটা সুন্দর আপনাদের মনের মধ্যে একটা কোনো স্মৃতি শেয়ার করবেন, দর্শকরা জানতে পারবে। এবং দর্শক যারা রয়েছেন টিভির ওপারে, আমি বলবো যারা ভাবছেন যে ঠিক আছে আমরা তো দেখি অনুষ্ঠান, তো শুধু দেখলে হবে না, ফোন করতে হবে, কারণ এটা কিন্তু আপনাদেরও অনুষ্ঠান। আপনাদের জন্য যেহেতু এই অনুষ্ঠানটা, যাতে আপনারা এতদিন যেভাবে আমাদের ভালোবাসা দিয়ে এসছেন, সিটিভিএনকে ভালোবাসা দিয়ে এসছেন, শুধুমাত্র এই অনুষ্ঠানের মাধ্যমে যদি কিছুটা ভালোবাসা ফেরত দেওয়া যেতে পারে, তারই কিন্তু একটা প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা আমরা করছি। আর যদি আপনারা ফোন না করেন, তাহলে সেই প্রচেষ্টাটা বৃথা হয়ে যাবে। তো সেই জন্যই বারংবার হয়তো আমি বা আমার সহকর্মী যারা থাকে এই অনুষ্ঠানে যারা বসেন,
তারা হয়তো বলি যে ফোন করবেন, আপনাদের জন্যই অনুষ্ঠানটা, শুধুমাত্র আপাতত ফোনে কথাই বলতে পারবো আমরা, কিন্তু অবশ্যই আমরা এই চেষ্টাও রাখি বা চেষ্টা হচ্ছে যে ক্ষেত্রে আপনারা সরাসরি মানে আপনাদের দেখাও যাবে, আপনারাও আমাদের দেখতে পারবেন এবং আমরাও আপনাদেরকে দেখতে পারবো অনুষ্ঠানের মাধ্যমে, এবং এই পুরো বিষয়টা দর্শকরা দেখতে পারবে। তাই জন্য এখন থেকেই আপনারা আমাদের বন্ধু হয়ে যান, যাতে পরবর্তীকালে এই গলার আওয়াজ শুনে, যেমন প্রথম দুটো ফোন আপনারা ভালো মতোই বুঝতে পেরেছেন যে গলার আওয়াজ শুনেই চিনতে পেরেছি, এবং পরবর্তীকালেও মানে আপনাদের সাথে যাতে ভালো মতো বন্ধুত্ব হয়েছে, যাতে সবার গলার আওয়াজ শুনেই বুঝতে পারি যে কে ফোন করেছে আর কোথা থেকে ফোন করেছে। মানে দেখুন, আপনারা ফোন করেন সেটা তো নিচে স্ক্রলিংয়ের নাম আর অ্যাড্রেসটা, মানে কোন ঠিকানা থেকে ফোন করেছেন সেটা যাই, কিন্তু আমরা কিন্তু নিজেরাও মনে রাখি যে এই গলার আওয়াজটা এই মানুষটারই হয়েছে এবং তিনি এই মুহূর্তে আবারও ফোন করেছেন। সত্যি এটা খুব ভালো লাগার বিষয়। প্রথম থেকে যে ফোনগুলো আসে, রিপিটেড কলগুলো তো আমি খুব ভালোবাসি, এবং নতুন যারা ফোন করছেন তারা একদিন ফোন করে, অনেকেই দেখি একদিন ফোন করেছে তারপর আর করেনি, কারণ তাদেরকে তো সেভাবে চিনতে পারিনি। প্রথম একদিন কথা হয়েছে, বন্ধু হয়েছি আমরা বেশ, কিন্তু বারংবার ফোন করলে কি হয়, একটা বেশ ভালো পরিচিতি লাভ হয়, এবং যার দরুন এই যেমনটা বললাম আওয়াজ শুনেই চিনতে পারি, তো এই ব্যাপারটা কিন্তু ভালো লাগার একটা জায়গা। এবং আরেকটা বিষয় বলে দিই, আমি শুরুতেও বললাম, আরও একবার বলে দিই, যেহেতু সময় খানিকটা হাতে রয়েছে এবং আপনারা কেউ ফোন করছেন না, তাই একটা ইনফরমেশন দিয়ে রাখি। ধরুন যারা মাঝখানে মানে অনুষ্ঠানের মাঝখানে ফোনে দেখছেন অনুষ্ঠানটা, অথবা টিভিতে দেখছেন, তাদের জন্য এই অনুষ্ঠানটা যে আপনারা যারা ফোন করছেন, পরবর্তীকালে কিন্তু চাইলে অনুষ্ঠানটা তো আর কিছুক্ষণ 2-4 মিনিটেই শেষ হয়ে যাবে, 1-2 মিনিটও নেই হয়তো হাতে, কিন্তু ধরুন ভাববেন যে কি করে দেখবো তাহলে পরবর্তীকালে আজকের এপিসোডটা, সেটার একটা অপশন রয়েছে, এবং চাইলে ফেসবুক বা ইউটিউব থেকে কিন্তু আপনারা দেখতে পারবেন বা কাউকে দেখাতেও পারবেন যে ফোন করেছিলাম আজকে, এই গল্পটা বলেছি। ধরুন এই যে বাড়ির গল্প আপনারা করছেন, বাড়ির লোককেও দেখাতে পারবেন। তো এটাই বলবো, সত্যি আজকের অনুষ্ঠানটা শুরু থেকে টিল এখনো পর্যন্ত খুব ভালো লাগলো। আশা করি যারা এতক্ষণ দেখছেন তাদেরও খুব ভালো লেগেছে। আর সময় নেই, তাই অনুষ্ঠান এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। হে মহান কর্মবীর, আপনার আদর্শ